দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। যুদ্ধবিরতির শর্ত হিসেবে প্রথম ধাপে ৩৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। প্রচণ্ড ঠান্ডায় গাজায় আরও এক শিশুর মৃত্যু। তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ৭ রাজ্যে জরুরি সতর্কতা জারি। বিপাকে ৩০ অঙ্গরাজ্যের ৬ কোটির বেশি মানুষ। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ভারতের বিহার। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত পাটনা। দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে ৩৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির গোপন সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। কাতারে হামাস ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনার মাঝেই শোনা গেল এমন গুঞ্জন। বলা হচ্ছে, সম্ভাব্য চুক্তির আওতায় প্রথমে এই ৩৪ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস, যাদের মধ্যে রয়েছে ৫০ থেকে ৮৫ বছর বয়সী ১০ নারী ও ১১ পুরুষ। শিশুসহ এই দফায় অসুস্থদেরও ফেরত দেয়া হবে বলে জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম। তবে এ ধরনের খবর অস্বীকার করেছে তেল আবিব। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালায় হামাস। প্রাণ যায় অন্তত ১২০০ ইসরায়েলের। জিম্মায় নেওয়া হয় ২৫০-র বেশি ইসরায়েলিকে। দীর্ঘ ১.৫ বছর পর এখনও হামাসের কাছে কতজন জিম্মি জীবিত রয়েছে তা অস্পষ্ট। এদিকে কয়েক মাস ধরেই কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির জন্য চলছে আলোচনা। গাজায় তীব্র ঠান্ডায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে আরও এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৮ জন। শীত বৃষ্টির প্রকোপে নাজেহাল অবস্থায় দিন পার করছে গাজাবাসী। এই ঠান্ডায় গাজায় ত্রাণ সহায়তা, বিশেষ করে শীত বস্ত্র ও তাঁবু প্রবেশ বন্ধ করেছে ইসরায়েল। বৃষ্টির পানি প্রবেশ করছে শরণার্থী শিবিরের তাঁবুতে। ফলে তীব্র ঠান্ডায় হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে একের পর এক নবজাতক শিশু। হাসপাতালগুলোতে বিদ্যুৎ সংযোগ না থাকায় ইনকিউবেটরগুলোও অকেজো। অসহায় বাবা মারা হাজারিতে ভারী হাসপাতাল সহ শরণার্থী শিবিরের পরিবেশ। গাজার স্বাস্থ্য বিভাগের শঙ্কা, বাড়বে প্রাণহানি। ইসরায়েলে বোমার আঘাতে হারিয়েছেন পা, তবে শারীরিক অসুস্থতা হার মেনেছে প্রচণ্ড ইচ্ছাশক্তির কাছে। গাজার আল আকসা হাসপাতালের চিকিৎসক খালেদ আল সাইদি কৃত্রিম পা সংযোজন করে ফিরে এসেছেন কর্মস্থলে। জানিয়েছেন, মানসিক শান্তির জন্যই আবারও কাজ শুরু করেছেন তিনি। গাজার আল আকসা হাসপাতালের চিকিৎসক খালেদ আল সাইদি হাসপাতালটির জরুরি শিশু বিভাগে কাজ করছেন প্রায় ২৩ বছর ধরে। কিন্তু ৬ মাস আগে ইসরায়েলি বোমার শার্পনেলের আঘাতে গুরুতর আহত হয়ে তিনি নিজেই এখন রোগী। ডায়াবেটিস থাকায় ক্ষত না শুকানোর ফলে বাধ্য হয়ে কেটে ফেলতে হয় ডান পায়ের হাঁটুর নিচের অংশ। হাঁটাচলা পুরোপুরি বন্ধ হয়ে বিছানায় পড়ে থাকতে হয় ৬ মাস। কিন্তু নিজের কাছে যেন দায়বদ্ধ খালেদ আল সাইদি। এভাবে ঘরে বসে থাকতে নারাজ তিনি। আগের মতো শরীরে শক্তি না পেলেও মনোবল এখনো আগের মতোই দৃঢ়। কৃত্রিম পা লাগিয়ে আবারও ফিরেছেন কর্মস্থল আল আকসা হাসপাতালে। আগের মতো শরীরে শক্তি নেই, কিন্তু নিজের দায়িত্ব এড়াতে পারছি না। আসলে এই দুর্ঘটনা আমাকে জীবনের অর্থ নতুন করে উপলব্ধি করিয়েছে। এই ৬ মাস বিছানায় পড়ে থেকে বুঝতে পেরেছি, ভয়াবহ যুদ্ধে মানুষের পাশে থাকাই আমার প্রধান কাজ। তাই কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গাজায় ১৪ মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি বর্বরতায় মৃত্যু হয়েছে ১৭,০০০ শিশুর। খাদ্য সংকটে মারাত্মক অপুষ্টিতে ভুগছে শিশুরা। আর এখন তীব্র শীত বৃষ্টির কারণে বেড়েছে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা।
এই শিশুগুলোর আমাকে প্রয়োজন। তার থেকেও বড় কথা, ওদের সেবা দেয়াটা আমার নিজের মানসিক শান্তির জন্য দরকার। অসুস্থ হওয়ার পর মানসিক অবসাদে ভুগছিলাম। এখানে ফিরে এসে অনেকটাই সুস্থ বোধ করছি। শিশুগুলোকে বাঁচাতে চাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর তথ্য অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 1000-এর বেশি স্বাস্থ্যকর্মীর। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি হয়েও ইসরায়েলের লাগাম টানতে পারেননি নাকি চাননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন? গাজায় যুদ্ধবিরতি তো হয়নি, উল্টো বিদায় বেলাতেও ইসরায়েলকে অস্ত্র সহায়তার বন্দোবস্ত করে যাচ্ছেন। যুদ্ধ বন্ধে জাতিসংঘে একের পর এক প্রস্তাবে ভেটো দিলেও মার্কিন কংগ্রেসে আটকায়নি তেল আবিবকে সামরিক সহায়তার কোনো বিল। 14 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও জিম্মিদের ঘরে ফেরাতে না পারায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ইসরায়েলিদের ক্ষোভ পৌঁছেছে তুঙ্গে। ইসরায়েল জুড়ে অব্যাহত নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ। পুলিশি ধরপাকড়ের পরও থামানো যাচ্ছে না কর্মসূচি। অন্যদিকে গাজায় দিনকে দিন বড় হচ্ছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই নিহতের সংখ্যা স্পর্শ করছে 100-এর ঘর। যুদ্ধবিরতি তো সম্ভব হয়নি, বরং আগের চেয়ে কয়েক গুণ আগ্রাসী ইসরায়েল। লেবাননেও নামকা ওয়াস্তে সই হয়েছে অস্ত্রবিরতি চুক্তি। হিজবুল্লাহ থামলেও হামলা বন্ধ করেনি ইহুদি বাহিনী। একাধিকবার দক্ষিণ লেবাননে চালিয়েছে হামলা। আর মাত্র 13 দিন পরই ওভাল অফিস ছাড়বেন জো বাইডেন। যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে না পারলেও ইসরায়েলকে আরও $800 কোটি সামরিক সহায়তা পাঠানোর বন্দোবস্ত করে দিয়ে যাচ্ছেন। স্বভাবতই প্রশ্ন উঠছে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়েও বাইডেন ইসরায়েলের লাগাম টানতে পারলেন না নাকি টানলেন না? এক বছরে এখন পর্যন্ত ইসরায়েলে অস্ত্র সরবরাহের একটি প্রস্তাবও আটকায়নি মার্কিন পার্লামেন্ট। গাজায় অমানবিক হত্যাযজ্ঞ অব্যাহত রাখতে ইসরায়েলে আবারও অস্ত্র দিচ্ছে বাইডেন। তবে এটাও সত্য, বাইডেন না দিলে ট্রাম্প দিতেন। তবে মনোযোগ দেবার বিষয়টি হলো, শুধু আন্তর্জাতিক মহল বা মানবাধিকার সংস্থাগুলোর বিরোধিতা নয়, বিপুল পরিমাণ মার্কিন নাগরিকদের বিরোধিতাও উপেক্ষা করে এই সিদ্ধান্ত নিলেন বিদায়ী প্রেসিডেন্ট। অথচ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে গাজায় যুদ্ধবিরতি আর হামাসের কাছে ইসরায়েলি জিম্মিদের ঘরে ফেরানোকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছিল ডেমোক্র্যাটরা। নির্বাচনের আগেই চুক্তিতে পৌঁছানো হবে, গণমাধ্যমে একাধিকবার এই কথা বলেছেন খোদ প্রেসিডেন্ট বাইডেন। ইফাতার খন্দকার, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারালো আরও এক ফিলিস্তিনি সংবাদকর্মী। ভাইরাল হয়েছে মোহাম্মদ হিজাজি নামের ওই সাংবাদিকের আগস্টের এক ফেসবুক পোস্ট। রোববার বিমান থেকে হামলা করা হয় জাবালিয়া শরণার্থী শিবিরে। এখানে নিহত হন মোহাম্মদ হিজাজি। গেল আগস্ট মাসে এক আবেগঘন ফেসবুক পোস্ট করেছিলেন তিনি। তুলে ধরেছিলেন গাজাবাসীর প্রতিদিনের জীবন সংগ্রাম, তীব্র খাদ্য সংকট, নিহতদের পরিবারের আহাজারির কথা। জোরালোভাবে জানিয়েছিলেন সস্তা মৃত্যু মানতে রাজি নয় তিনি। ইন্টারনেট সংযোগ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছিলেন আবার কবে পারবেন পোস্ট করতে। শুরু থেকে আল জাজিরা সহ অন্যান্য সংবাদকর্মীদের বাইরে থেকে গাজায় প্রবেশ নিষেধ করেছে ইসরায়েল। টার্গেট হামলা করা হচ্ছে সাংবাদিক কর্মীদের গাড়ি বহরে। ফিলিস্তিনি গণমাধ্যম জানায় গত ডিসেম্বরে প্রাণ হারিয়েছেন 10 সাংবাদিক, আর 15 মাসের ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট 220 সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। আবারও হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির শর্ত ভাঙল ইসরায়েল। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় লেবাননে আরেক দফা হামলা চালিয়েছে তেল আবিব। দক্ষিণে তাইবে শহরে হয়েছে বোমা বর্ষণ। তেল আবিবের দাবি, হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হয়েছে হামলা। হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। গত 27 নভেম্বর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে হওয়া চুক্তির শর্ত ছিল 60 দিনের মধ্যে লেবাননের দক্ষিণ থেকে পদাতিক সেনাদের সরিয়ে নেবে তেল আবিব। নিয়ন্ত্রণ হস্তান্তর করা হবে লেবানিজ সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীদের কাছে। তবে এ পর্যন্ত কেবল 2টি শহর থেকে সেনা অপসারণ হয়েছে। এছাড়া প্রায় নিয়মিতই চলছে বিমান হামলা। 27 নভেম্বর থেকে এ পর্যন্ত কমপক্ষে 392 বার শর্ত ভেঙে হামলা চালিয়েছে ইসরায়েল। চুক্তি লঙ্ঘন করে হামলা কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। তীব্র তুষারপাত ও তুষার ঝড়ে বিপর্যয় নেমে এসেছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। এক দশকের মাঝে সবচেয়ে ভয়াবহ দুর্যোগের পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া বিভাগ। দুর্ভোগে পড়েছে 30 রাজ্যের 6 কোটির বেশি মানুষ। জরুরি সতর্কতা জারি করা হয়েছে 7টি অঙ্গরাজ্যে। তুষার ঝড়ে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, বাতিল হচ্ছে হাজার হাজার ফ্লাইট।
যতদূর চোখ যায় সাদা শুভ্র তুষারের চাদরে ঢাকা কানসাস ও মিসৌরি। তবে এটি মনোমুগ্ধকর বিষয় নয়। যুক্তরাষ্ট্রে নজিরবিহীন তুষারপাতে ভয়াবহ অবস্থা এই দুই রাজ্যে। কোনো কোনো এলাকায় তুষারপাত হয়েছে ৩০ সেন্টিমিটার পর্যন্ত, সাথে প্রবল তুষারঝড়। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে যুক্তরাষ্ট্রের আরও অন্তত ৩০টি অঙ্গরাজ্য। তুষারপাতের প্রভাবে ঝুঁকিতে এসব রাজ্যগুলোর ৬ কোটির বেশি মানুষ। ৬০টিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এগুলো হলো ক্যানসাস, মিসৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, আরকানসাস ও নিউ জার্সি। ভারী তুষারপাতের প্রভাবে আরকানসাস ও টেক্সাসে টর্নেডোর আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। খারাপ আবহাওয়ার কারণে ভেঙে পড়েছে ফ্লাইট ব্যবস্থাপনা। বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। ব্যাহত অন্যান্য যান চলাচল। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বাসাবাড়ির সামনে জমা তুষারের স্তূপ সরাতে এরই মধ্যে কাজ শুরু করেছে প্রশাসন। তবে বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে সে কাজও। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। বিভিন্ন জায়গায় তুষারের স্তূপ সরানো সম্ভব হচ্ছে না। তুষারপাতের সাথে প্রচণ্ড শীতে কাজে নামতে বলে কর্মীদের জীবনও হুমকির মুখে ফেলতে পারি না। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। দরকার না হলে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দেব। সামনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তুষারের স্তূপ সরানো সহ অন্যান্য কাজে আমাদের কর্মীরা সাধ্যমতন কাজ করছে। ৪০০ বেডের জরুরি শেল্টারের কার্যক্রম দ্রুত শুরু হবে। মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, আর্কটিক থেকে প্রবাহিত বাতাসের কারণে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। ১ দশকের মধ্যে তীব্রতম ঠান্ডা ও ভারী তুষারপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত থাকতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। বৈরী আবহাওয়ার কবলে ইউরোপের বিভিন্ন দেশও। যুক্তরাজ্য, জার্মানি ও আয়ারল্যান্ডের বিভিন্ন অঞ্চলে চলছে ভারী তুষারপাত। বিপর্যস্ত জনজীবন। কনকনে ঠান্ডা ও তুষারপাতে যুক্তরাজ্যে বেশ কয়েক ঘন্টা বন্ধ রাখা ছিল লিভারপুল, জন লেল্যান্ড ও ম্যানচেস্টার বিমানবন্দর। প্রতি মুহূর্তে পরিবর্তন করা হচ্ছে ফ্লাইটের শিডিউল। বৃষ্টিপাতও হয়েছে কয়েকটি অঞ্চলে, যার প্রভাবে গলতে শুরু করেছে বরফ। ইংল্যান্ডের দক্ষিণ অঞ্চল সহ বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি। উত্তর অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১২,০০০-এর বেশি বাড়িঘর, সেখানেও জারি করা হয়েছে বন্যার সতর্কতা। রাস্তাঘাট, রেল লাইন তুষারে ঢাকা পড়ায় যান চলাচল ব্যাহত আয়ারল্যান্ডের দক্ষিণাঞ্চলে। জার্মানিতে তুষারপাতের কারণে বাতিল হয়েছে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের শতাধিক ফ্লাইট। জারি করা হয়েছে ব্ল্যাক আইস সতর্কতা। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ভারতের বিহার রাজ্য। দফায় দফায় সংঘর্ষ, লাঠিচার্জ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে পাটনার পরিস্থিতি। গ্রেপ্তার করা হয়েছে শিক্ষার্থীদের প্রতি একাত্মতা জানানো জনসূর্য পার্টির প্রধান প্রশান্ত কিশোরকে। চাকরি প্রত্যাশীদের প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন করছিলেন তিনি। ঘটনা শুরু গেল মাসে ১৩ ডিসেম্বর বিহারের ৯১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ৭০তম পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা, যাতে প্রশ্ন ফাঁসের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা বাতিল সহ বিহার পাবলিক সার্ভিস কমিশনের অনিয়ম বন্ধের দাবি জানান তারা। এ নিয়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের এই দাবির প্রতি সংহতি জানিয়ে আন্দোলনে যোগ দেন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। এদেরই একজন জনসূর্য পার্টির প্রধান প্রশান্ত কিশোর। সংহতি জানিয়ে স্থানীয় গান্ধী ময়দানে গেল বৃহস্পতিবার আমরণ অনশনে বসেন তিনি। তবে সোমবার ভোরের আলো ফুটতে না ফুটতেই তাকে গ্রেফতার করে পাটনা পুলিশ। এর আগে ব্যাপক ধস্তাধস্তি হয় প্রশান্ত কিশোরের সমর্থক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে। আহত হন বেশ কয়েকজন। লাঠিচার্জ করে সবাইকে সরিয়ে দেয় নিরাপত্তা কর্মীরা। আটক করা হয় অন্তত ৪৩ জনকে। আমি একজন শিক্ষার্থী, আর প্রশান্ত কিশোর শিক্ষার্থীদের সাথে ছিলেন। তাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। তার দাবি জানাচ্ছি, সেই সাথে পাটনার সকল শিক্ষার্থীকে রাস্তায় নামার অনুরোধ করছি, তারা যেন নিজের অধিকারের কথা বলে। নিয়ম মেনেই আমাদের কর্মসূচি চলছিল, যাতায়াতে কোনো বাধাও তৈরি হয়নি। ছাত্রদের দাবিতে সমর্থন জানিয়ে প্রশান্ত কিশোর আন্দোলন করছিলেন, কিন্তু পুলিশ তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গেছে। শুনতে পেয়েছি তাকে পুলিশ মেরেছেও। জেলা প্রশাসনের অভিযোগ, অবৈধভাবে কর্মসূচি পালন করছিল জনসূর্য পার্টির প্রধান ও তার সমর্থকরা।
আগেও তাদেরকে নোটিশ দিয়েছিলাম, তারা বেআইনিভাবে আন্দোলন করছিল। জায়গাটিতে আন্দোলনের অনুমতি ছিল না। কয়েকবার অনুরোধ করেছিলাম স্থানটি ছেড়ে দিতে, তারা আদেশ মানেননি, তাই মামলা হয়েছে। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রশান্ত কুমারকে দিল্লির একটি মেডিকেলে নেওয়া হয়। তাকে বিহারের আদালতে তোলার কথাও রয়েছে। বিহারের মতো রাজ্যে প্রশ্ন ফাঁসের অভিযোগ নতুন নয়। এর আগেও গেল বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্ত সংস্থা সিবিআইয়ের তথ্য অনুযায়ী ভারতে গত 7 বছরে 15 রাজ্যে 70 বার প্রশ্ন ফাঁস হয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। ভারতের গুজরাটের পোরবন্দর শহরে একটি কোস্টগার্ড হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় দুপুরে নিয়মিত মহড়া শেষে বিমানবন্দরে ফিরে আসছিল 2 ইঞ্জিনের অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি। ল্যান্ড করার সময় দুর্ঘটনার শিকার হয় সেটি। আঁচড়ে পড়ে বিধ্বস্ত হয় রানওয়েতে, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। বিস্ফোরণে মৃত্যু হয় হেলিকপ্টারে থাকা 2 পাইলট, একজন এয়ারক্রু ড্রাইভারের। তবে এখনও জানা যায়নি হেলিকপ্টার বিধ্বস্তের কারণ। এ বিষয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন। নিজ দল লিবারেল পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যে কোনো মুহূর্তে আসতে পারে পদত্যাগের ঘোষণা। দেশটির গণমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইল জানিয়েছে এই তথ্য। বেশ কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, বুধবার ন্যাশনাল ককেসের আগেই দলীয় পদ ছাড়বেন ট্রুডো, এমনকি আজই দিতে পারেন ঘোষণা। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়। দলীয় পদ ছাড়লেও পরবর্তী নেতা নির্বাচিত হওয়া পর্যন্ত ট্রুডো প্রধানমন্ত্রী পদে থাকবেন কিনা তা নিশ্চিত নয় এখনো। 2013 সালে লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন জাস্টিন ট্রুডো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে চাপে পড়েন তিনি। ট্রুডো পদত্যাগ করলে আগামী অক্টোবরে নির্বাচনের আগে বড় ধরনের সংকটে পড়তে পারে লিবারেল পার্টি। বিরাশিতম গোল্ডেন গ্লোব আয়োজনে বাজিমাত করল নেটফ্লিক্সের ছবি এমিলিয়া পেরেজ। কমেডি ও মিউজিক্যাল বিভাগে সেরা ছবি সহ সর্বোচ্চ 4 ক্যাটাগরিতে পুরস্কার বাগিয়ে নিয়েছে স্প্যানিশ ভাষার এই মুভিটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসে জমকালো এই আসর। পুরস্কৃত করা হয় 2024 সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন ও বিভিন্ন দেশের চলচ্চিত্র এবং টেলিভিশন অঙ্গনের সেরা কাজগুলোকে। হলিউডে মৌসুমের প্রথম গুরুত্বপূর্ণ পুরস্কার অনুষ্ঠান বেভারলি হিলসের বেভারলি হিলটন হল পরিণত হয় তারার মেলায়। রেড কার্পেটে আলো ছড়িয়েছেন শ্যারন স্টোন, জেরেমি স্ট্রং, ডোয়াইন জনসনের মতো তারকারা। বাংলাদেশ সময় সকাল 7টার দিকে শুরু হয় আয়োজন। জনপ্রিয় কমেডিয়ান নিকি গ্লেজারের একক সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। সর্বোচ্চ 10টি মনোনয়ন পাওয়া এমিলিয়া পেরেজের ঝুলিতে জমা হয়েছে মিউজিক্যাল ও কমেডি শাখায় সেরা ছবি, সেরা পার্শ্ব অভিনেত্রী সহ 4টি পুরস্কার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পটভূমিতে নির্মিত দ্য ব্রুটালিস্ট জিতে নিয়েছে ড্রামা বিভাগে সেরা ছবির তকমা। এই শাখায় সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অ্যাড্রিয়ান ব্রডি। আই অ্যাম স্টিল হিয়ার ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ফার্নান্দা তোরেস। দীর্ঘদিন পর দ্য সাবস্ট্যান্স মুভি নিয়ে আলোচনায় ডেমি মুর। মিউজিক্যাল ও কমেডি শাখায় সেরা অভিনেত্রী তিনি। 45 বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথম বড় স্বীকৃতি পেয়ে আবেগে আপ্লুত মুর। এই শাখায় সেরা অভিনেতা আ ডিফারেন্ট ম্যান তারকা সেবাস্টিয়ান স্টান। টেলিভিশন বিভাগে সেরার তকমা পেয়েছে শোগান। সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কারও জুটেছে এই সিরিজের তারকাদের ভাগ্যে। মিউজিক্যাল অথবা কমেডি বিভাগে সেরা টিভি সিরিজ নির্বাচিত হয়েছে হ্যাক্স। সিবিএস চ্যানেলে লাইভ প্রচার করা হয় আয়োজনটি। সাধারণত অস্কার মনোনয়নের আভাস মেলে গোল্ডেন গ্লোব পুরস্কার থেকে। 85 দেশের 3 শতাধিক সাংবাদিকের ভোটে নির্বাচিত হয়েছেন এবারের বিজয়ীরা। এদের মধ্যে বাংলাদেশের 4 সাংবাদিকও রয়েছেন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।
দক্ষিণ কোরিয়ার সাথে চলমান উত্তেজনার মাঝে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে সিওল। সোমবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। বলা হয়, মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, যা উৎক্ষেপণ করা হয়েছে রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি কোনো গোপন স্থান থেকে 1100 কিলোমিটার দূরে, যা কোরীয় উপদ্বীপের জলসীমায় গিয়ে পড়ে। এমন অভিযোগ টেনে তীব্র নিন্দা জানিয়েছে সেউল, টোকিও। দেশ দুটির অভিযোগ কোরীয় উপদ্বীপকে অস্থিতিশীল করে তুলেছে পিয়ংইয়ং। এর আগে গেল বছরের নভেম্বরে মিসাইল পরীক্ষা চালায় কিম জং উনের দেশ।